এটিএন মিউজিক সবসময় তরুণ শিল্পীদের ও গুণী শিল্পীদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাদেরকে আগ্রহ যোগায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। ঠিক আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন তরুণ শিল্পী এবং গুণী শিল্পী প্রিয়ন্তী অধিকারী। এই গুণী শিল্পীর সাথে এখন আমরা কথা বলবো। আপু, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তোমাকে এখানে পেয়ে অনেক ভালো লাগছে। তোমার শুরুটা আমি জানি, সেই ছোট থেকে তোমার হাতে খড়ি মায়ের কাছে গান শিখে, সেই গল্পটা একটু তোমার দর্শকদের সাথে শেয়ার করো। আমি একদমই ছোট থেকে, মানে একদমই সাংস্কৃতিক পরিবেশে আমি বড় হয়েছি, যেখানে আমার মা একজন সঙ্গীত শিল্পী, আমার বাবাও একজন নাটক থিয়েটারের উপরে পড়াশোনা করেছে। তো আমার পরিবেশটা ছিল সবসময় হচ্ছে একটা সঙ্গীত, গান, নাটক এসবের মধ্যেই ছিল, এবং মার হাত ধরেই আমার সেই সঙ্গীতের পথ চলা। এবং ছোটবেলা থেকে বলা যায় যে আমি একটু গানের প্রতি একটু ঝোঁক বেশি ছিল। গান যদি মা আমাকে কোনো কিছু শেখাতে একটু দেরি করতো, তাহলে আমি খুবই রেগে যেতাম মার উপরে, যে কেন আমাকে গান শেখাচ্ছে না, বা কেন আমাকে হচ্ছে গিয়ে সে এই স্কেলটা বা এই নোটটা আমাকে কেন হেল্প করছে না। এই জন্য আমি বেশ মার প্রতি মানে নিজের থেকে আগ্রহ করে বারবার মাকে বলা হতো যে আমাকে গান শেখাও। এবং অবশ্যই আমি বলবো যে আমার এই অবধি আসার পেছনে অবশ্যই আমার মা বাবার হাত তো অনেক, ফ্যামিলি সাপোর্ট সবথেকে বেশি। হ্যাঁ, অবশ্যই। এখন হয়তো অনেক কিছুর কারণে পারি না, এখন তারা বলে যে একটু বস, একটু প্র্যাকটিস হোক, এরকম। আমরা অনেক কথা বলবো, অনেক গল্প করব, তবে এখন একটু একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটি শুরু করব। আমার খুব পছন্দের একটি গান, শাকিলা জাফর ম্যামের। কথা লিখেছেন শুভ্রদেব এবং সুরও করেছেন শুভ্রদেব। একটি আধুনিক গান আমি গাওয়ার চেষ্টা করছি। জি, অবশ্যই শুনবো। না মনো লাগে না এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনো লাগে না, না। বাহ, চমৎকার একটি গান শুনে আসলাম। শুনেই মনে হচ্ছে খুব ভালো গানের চর্চা করা হচ্ছে এখনো, সেই ছোট থেকে এখনো গান নিয়েই যেহেতু সময় কাটছে। তো ইন্ডাস্ট্রিতে কিভাবে পদযাত্রাটা শুরু হলো একটু জানতে চাবো। প্রথমত আমার মায়ের কাছে তো হাতে খড়ি, যেটা আমি বললাম, আমার মা স্মৃতি কণাপাল, তিনি এখনো গানের সাথেই আছেন। এবং আমি ছোটবেলা থেকে যে স্কুলে পড়েছি, ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেখানেরই সে মিউজিক টিচার। এরপরে আমি আসলে সঙ্গীত ভবনে গান শিখেছি, তারপর ছায়ানটে আমার প্রথম 4 বছরে আমি প্রত্যেক বিষয়ের উপরে তালিম নিই, এবং পরবর্তী 4 বছরে আমি নজরুল সঙ্গীতের উপর বিশেষ তালিম নিই। তো সেখানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম, এবং সেখানে ছায়ানটের মানে ছায়ানট যাত্রার পরে আর কি সেখানে শিক্ষানবিশ শিক্ষক সহযোগী হিসেবেও ছিলাম। এরপরে আসলে সব সঙ্গীত শিল্পীর যে স্বপ্নটি থাকে যে রেডিও টেলিভিশনে সে অ্যানালিস্টেড হবে, তো আমিও সেরকমভাবে পরীক্ষা দিই এবং পাশ করি। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারেও আমি অনুষ্ঠান করছি। এছাড়া বর্তমানে নজরুল ইনস্টিটিউট, ওখানেও আমি এখন বিশেষভাবে নজরুল সঙ্গীতের উপর তালিম নিচ্ছি। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। মা হচ্ছে সঙ্গীত শিল্পী এবং একজন সঙ্গীতের টিচার, বাবা হচ্ছে একজন প্রডিউসার। তো এরকম নাটকে বা বিভিন্ন সিনেমা বা বিভিন্ন জায়গায়, এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম, বা বিভিন্ন জায়গায় গানের সুযোগ হয়েছে কখনো? ছোটবেলা থেকেই আসলে সুযোগ হয়েছে, ছোটখাটো অভিনয় করেছি, গানের অনুষ্ঠান করেছি, উপস্থাপনা করেছি। এমনকি এই এটিএন বাংলায় ছোটবেলায় এটিএন বাংলার জন্মদিনেও আমি একটি বিশেষ পরীর মেলা একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি মেইন অ্যাঞ্জেলিনার চরিত্রে ছিলাম। এছাড়া এটিএন বাংলায় ঈদের ম্যাগাজিন অনুষ্ঠানেও গান গাওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন অকেশনালি এরকম গান করাই হয় সবসময়। হ্যাঁ, বিভিন্ন অকেশনে গান করা হয়েছে। স্টেজ পারফরম্যান্সও তো তাহলে অনেক করা হয়? মোটামুটি স্টেজ পারফর্ম করি, ছোটখাটো করা হয়। স্টেজে কখনো কোনো দর্শক বা আশেপাশে কারো কোনো চাহিদা থাকে যে তুমি এই গানটা করো, এই গানটা শুনতে তোমার কণ্ঠে বেশি ভালো লাগে? বেশিরভাগ যেটা হয় যে যখন কোনো অনুষ্ঠানে যাই, তখন দেখা যায় যে আমার কাছে বেশি অনুরোধ আসে নজরুল সঙ্গীত আমার আপনার চেয়ে আপন, যে এই গানটি আসলে বেশিরভাগ মানুষই করে, যে এবং আমার এই গানটি বোধহয় বেশিরভাগ জায়গায় গাওয়া হয়ে থাকে। তাহলে আমরা এই গানটি একটু শুনি। হ্যাঁ, জি, শুনবো। আমার আপনার চেয়ে আপন জীবন
আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারে তিয়াসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়। ধন্যবাদ। চমৎকার একটি গান এবং খুব মনোমুগ্ধকর একটি গান। এটা আমারও খুবই পছন্দের একটি গান আসলে। আচ্ছা, এমনি তো নজরুল গীতিতে যেহেতু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, বোঝাই যাচ্ছে যে কতটুকু ভালো তুমি গান করো। আমরা মাত্রই শুনে আসলাম যে তুমি অনেক ভালো গান করো। তো এই গান নিয়ে ভবিষ্যতে তোমার কি ইচ্ছে, কি হবে? আমি যতটুকু জানি তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, তো সেই গল্পটা আমাদের সাথে একটু শেয়ার করো যে পড়াশোনার পাশাপাশি কিভাবে গানের চর্চাটা, মানে অনেক তো কঠিন হয়ে ওঠে তাই না? এই পড়াশোনা যেহেতু মেডিকেলে পড়ছো, অনেক কঠিন অবশ্যই পড়াশোনা করা, এর পাশাপাশি এরকম গানের চর্চা করা, তো কিভাবে ম্যানেজ করে এই সময়গুলা? আমি আসলে বর্তমানে ইউনিভার্সাল মেডিকেল কলেজে 4th ইয়ারে আছি। এটা সত্য যে মেডিকেলে পড়ার পাশাপাশি যেহেতু প্রত্যেক দিনই পরীক্ষা থাকে, প্রত্যেক দিনই পড়াশোনার বেশ একটা চাপ থাকে, তার পাশাপাশি আসলে চেষ্টা করছি, সেটা আসলে সবার ভালোবাসা, সৃষ্টিকর্তার আশীর্বাদ, মা বাবা এবং গুরুজনদের আশীর্বাদ, আমার শিক্ষকদের আশীর্বাদ। সেক্ষেত্রে বলা যায় আমার মেডিকেল কলেজের শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। তবুও হয়তো বা মেডিকেলের সাথে কোনো পড়াশোনার হয়তো বা কোনো দুটো একদম আলাদা দুই সেক্টর, অবশ্যই। তবুও চেষ্টা করছি আসলে, যখনই সুযোগ পাই চেষ্টা করি প্র্যাকটিস করার। পড়াশোনার পাশাপাশি গানটা এভাবে কন্টিনিউ করে যাচ্ছ। এটা করে যেতে চাই, সেজন্য হয়তো বা ধরে রাখতে পেরেছি। আমি যদি ভুল না করি 2020 সালে তুমি একটা গান করেছো যেটা কলকাতার আয়োজনে করা, সেই গল্পটি একটু শুনতে চাবো। যেহেতু এটা আমার জীবনের একদম প্রথম একটা মিউজিক ভিডিও ছিল, আমার নিজের একটা জিনিস ছিল, তো সেটাকে নিয়ে আবেগ অনেক বেশি আসলে। প্রথমে হচ্ছে কলকাতার দীপেশ চক্রবর্তী, উনি আসলে আমাকে মেসেজ দেয় যে আমরা তোমার গান করতে চাই, তুমি আগ্রহী কিনা। তো অবশ্যই সেটা আমার জন্য অনেক বেশি, ওখান থেকে প্রথমে অফারটা আসে। হ্যাঁ, ওখান থেকে প্রথমে অফারটা আসে এবং টুকটাক ওদের কাজ দেখছিলাম, ওদের কাজগুলো ভালো লাগতো, ওদের যে হ্যাঁ ওদের কাজ ভালো লাগছে এই ব্যাপারে হয়তো মাঝে মধ্যে কথাবার্তা হতো, কিন্তু ওদের দিক থেকেই প্রথম আমার কাছে অফারটা আসে এবং হ্যাঁ আমি এটা অ্যাকসেপ্ট করি। আর যেহেতু তখন করোনার সময় ছিল, আমিও মোটামুটি একটু ফ্রি ছিলাম, সেহেতু আমি ওটা অ্যাকসেপ্ট করি। এবং তারপরে আসলে ওরা ওখান থেকে গান পাঠায়, আমি এখান থেকে ভয়েস পাঠাই, দেন ওরা ওটাকে নিয়ে মিক্সিং মাস্টারিং করে এবং তারপর ভিডিও শ্যুটটা আমি ঢাকা থেকেই করি। আচ্ছা, এই গানের গল্প আরো শুনবো, তবে এই গানের একটু অংশ বিশেষ আমরা চট করে একটু দেখে আসি। তো চলুন দর্শক, আমরা এই গানটির অংশ বিশেষ একটু দেখে আসি। ক্লান্ত ভীষণ ক্লান্ত মানুষ এই শহরে, খুঁজছে না কেউ নদীর দুঃখ, কুল জানে না আছড়ে পড়ে খুব চিনা ঢেউ, চোখ ভেসে যায়
আমরা দেখে আসলাম প্রিয়ন্তী অধিকারীর গান বাঁধি এই গানের একটা অংশ বিশেষ। এই গানটি করেছে 2020 সালে একটা প্যান্ডামিক সিচুয়েশনে। তো ওই সময় তো দেশের অবস্থা পরিস্থিতিটা অবশ্যই এরকমটা ছিল না। তো ওই প্যান্ডামিকের সময় কিভাবে করে এই শুটিং করেছো এবং এটা ম্যানেজ করেছো, এই গল্পটা একটু শুনতে চাবো। যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ, তো একটু সময় সাপেক্ষ ছিল ব্যাপারটা, তবু হ্যাঁ হোপফুলি অ্যান্ড সাকসেসফুলি আমরা কাজটা করতে পেরেছি। প্রথমত হচ্ছে কিন্তু গান তারা পাঠিয়েছে, তারপর আমি একটু সময় নিয়ে গানটা তুলেছি। যেহেতু আমার প্রথম কাজ ছিল এটা, তো আমি এটি একটু সময় নিয়ে করার চেষ্টা করেছি। এবং তারপরে কতদিন লেগেছে এটা শুটিং করতে? আমরা প্রায় মোটামুটি বেশ কয়েক মাস সময় নিয়েছিলাম যে গানটা তুলবো, তারপরে যেহেতু এখান থেকে আবার ওখানে পাঠানো, যদি কোনো ধরনের সমস্যা হয় তো আবার দেওয়া, তো সব কিছু মিলে বেশ কয়েক মাস সময় লেগেছে। এরপরে আমরা হচ্ছে, এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং আমার জন্য আরও বেশি আবেগের জায়গা যেটি গানটিতে আমি যেরকম শুটিং করছি তার পাশাপাশি আমার বাবা এবং আমার ছোট বোন ছিল। গানটি আসলে একটি বাবা মেয়ের সম্পর্কের উপরে গানটি ছিল, যেখানে আমার ছোটবেলার ক্যারেক্টার প্লে করেছে আমার ছোট বোন এবং সাথে ছিল আমার বাবা। এই নিয়ে আসলে গানটা, এছাড়া মিউজিক ডিরেক্টরের সহায়তা করেছে, মডেল হয়েছে আসলে ফ্যামিলির সবাই। হ্যাঁ একদমই। এটা কোথায় কোথায় শুটিং স্পট ছিল? এটা হচ্ছে পদ্মা নদীর সাইডে, ওই সাইডটাতে মেইনলি শুটিং হয়েছে। ওখানে একটা পুরনো মন্দির ছিল। এই সব কিছু মিলিয়ে আর কি আমরা শুটিং করেছি। এই 2020 সালে মৌলিক একটা প্রথম গান রিলিজ, আর এখন হচ্ছে 2025। তো দীর্ঘ 5 বছর কিন্তু একটি লম্বা সময়। তো এতদিনের মধ্যে নিজস্ব কোনো মৌলিক গান রিলিজ হয়নি বা গান তৈরি করা হয়নি কেন, একটু জানতে চাবো তোমার কাছে। করোনার মধ্যে আসলে আমি যেহেতু ওই সময়টা যথেষ্ট ফ্রি ছিলাম, তো ওই সময় আমার বেশ কিছু গানই আসলে প্রকাশিত হয়েছে। যেহেতু করোনার সময় বাসায় বসে আমি একটি না বেশ 2-3টি গান লিখেছি, সুর করেছি, আমার ছোট বোনকে নিয়ে গেয়েছি, এবং করোনা মহামারীর সচেতনতামূলক কিছু গান লিখেছি, যেটা বাংলাদেশ গার্লস গেট অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছিল আমাকে, সেটাও লিখেছি এবং গানটি গেয়েছিলাম আমি, আমার মা এবং আমার ছোট বোন, বাসা থেকে সবাইকে সচেতন করার জন্য সচেতনতামূলক গান। এবং আমি নিজেও একটি হচ্ছে যে করোনা মহামারীর পর যে শহরে আবার প্রাণ ফিরবে, ফিরবে এ ধরনের প্রাণ, এই শিরোনামে একটি গান লিখেছিলাম, সুর করেছিলাম। এবং সে সময় হচ্ছে ছুটি নিয়েও একটা গান আমার সে সময় লেখা হয়েছে, সুর করা হয়েছে। তো গান তো তাহলে ভালোই লেখালেখি হয়, নিজের মাথায় যখন যে লাইন চলে আসে অমনি খাতা কলম নিয়ে বসে পড়ো নাকি? এখন আসলে খাতা কলম লাগে না, ফোনেই সবকিছু করা যায়। খাতা কলম বা ফোন যেটাই হোক না কেন, চেষ্টা করি আসলে ধরে রাখার। আচ্ছা, যে গানগুলো লেখা হয়েছে সেখান থেকে আমরা একটি গান শুনে আসতে পারি কিনা? এই গানটি আসলে আমি লিখেছিলাম, শুরু করেছিলাম আমার ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম, যে করোনা মহামারী মুক্ত হওয়ার পর আমরা অবশ্যই একটা নতুন শহর, নতুন একটা দেশ ফিরে পাবো, সেই আশায়। তো একটু শোনানোর চেষ্টা করছি। শুনবো। এই শত কেউ গাইবে একই সুর, বলছে আমার দেশ, আমার শহর, মুক্ত হবে এই 4 দেয়ালের ঘর, বলছে আমার দেশ, আমার শহর, দেখবো আলোর দিশা, কেটে যাবে অন্ধকার, ফিরবে এই শহরের প্রাণ, দেখবো নতুন ভোর, কেটে যাবে গভীর আধার, ফিরবে এই ধরনীর প্রাণ, ও ফিরবে এই ধরনীর প্রাণ। ধন্যবাদ। বাহ, খুব চমৎকার একটি গান। শুনেছি তুমি একটি শর্ট ফিল্মে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, তো সেইটার গল্প একটু আমাদের সাথে শেয়ার করো। ওটিও আসলে করোনার সময়েরই একটি কাজ। শর্ট ফিল্মটি ছিল হচ্ছে তার বাবার হচ্ছে করোনা হয়েছে এবং বাচ্চা কিভাবে তার বাবাকে ছেড়ে আছে সেই বিষয়ক, এবং আমি বাচ্চার ভয়েসটা দিয়েছিলাম। এই শর্ট ফিল্মের সাথে যুক্ত হওয়াটা কিভাবে? সেটাও আসলে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা বলতে পারি। আমার যে মৌলিক গানটি ছিল, এই গানটির ভিডিওতে যিনি সাহায্য করেছেন,
যিনি সহায়তা করেছেন তিনি হচ্ছে অসীম গোমেজ আঙ্কেল। ওই আঙ্কেলের তত্ত্বাবধানেই এই নাটকটি ছিল, শর্ট ফিল্মটি ছিল। সেখান থেকে আসলে ভয়েস দেওয়া। এছাড়াও আঙ্কেলের তত্ত্বাবধানে আমার আরো একটি শর্ট ফিল্মে আসলে ভোকাল দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া বর্তমানে কোনো ওটিটিতে বা কোনো ফিল্মে কাজ করা হচ্ছে কিনা? বর্তমানে আসলে আমি দুটি শর্ট ফিল্মে গান গাইছি, যেটি বললাম। আসলে এটি হচ্ছে আমার সঙ্গীতের ঝুলিতে এই দুটি অর্জন আছে। আচ্ছা, যে দুটি শর্ট ফিল্মে গান গাওয়া হয়েছে। এছাড়া ছোটখাটো যে কোনো অনুষ্ঠানে বা হচ্ছে ভোকাল দেওয়াতে এগুলোতে আছি। যেমন হচ্ছে যদি বলে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের একটি থিম সঙ্গে গান গাওয়া হয়েছিল, কোরাস ছিল, কোরাসে গান গাওয়া হয়েছিল থিম সঙ্গে। একজন শিল্পীর জন্য যে কোনো পুরস্কার পাওয়া অনেক বড় একটি প্রাপ্তি এবং অনেক সম্মানের। তোমার ঝুলিতে এরকম অনেক সম্মান এবং প্রাপ্তি রয়েছে আমি জানি, তো সেই সম্পর্কে একটু জানতে চাবো। আমি জানি তুমি ছোটবেলাও গানের পদক পেয়েছো অনেক, সেইগুলো আমাদের সাথে একটু শেয়ার করবে, তোমার গানের জীবনের গল্পগুলো। ছোটবেলা থেকে আসলে যেমন জাতীয় শিশু পুরস্কার আমি পদক পেয়েছিলাম জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়। এছাড়া হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পদক, বিশ্ব পরিবেশ দিবস সম্মাননা পদকগুলো আছে আমার ঝুলিতে। এছাড়া আরও কিছু পদক আছে, ছোটোখাটো যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেও আমি বেশ কিছু পদক পেয়েছি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ভাবসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীতেও এমনকি আমার পদক রয়েছে। আচ্ছা, তো রবীন্দ্রসঙ্গীতে তো অনেক করা হতো আগে, যেহেতু এটার পদক রয়েছে, তো আমি একটু তোমার কণ্ঠে এখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাবো। আমার খুব পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হওয়া, গানটা একটু গাওয়ার চেষ্টা করি। নজরুল গীতি শুনলাম এবং এখন রবীন্দ্রসঙ্গীত শুনলাম, দুইটাই আসলে অসাধারণ। বোঝাই যাচ্ছে তুমি খুবই সুন্দর গান করো। একটু বর্তমানের কথায় আসি, যে বর্তমানে আমাদের এখনকার সময় যে সুন্দর সুন্দর গানগুলো হয় সোশ্যাল মিডিয়াতে বা মিউজিক ভিডিও আমরা দেখে থাকি, তো এরকম কোনো গান করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, ইদানিং যে ধরনের গানগুলো হচ্ছে সে ধরনের গানগুলো আমারও খুব শোনা হয়। আসলে আমি যখনই আমার অবসর সময় পাই, কিংবা এমনও হয় যে হচ্ছে পড়তে পড়তে আমি গান শুনছি, তো সব ধরনের গানই আসলে শোনা হয়ে থাকে। কার গান বেশি শোনা হয় এখনকার? যদি এখনকার যুগের কথা বলি তাহলে অনেকেই আছে আসলে, তাহসান, হাবিব, ওয়াহিদ, তারপরে মাশা, ন্যান্সি, সব ধরনের গানই আসলে আমার শোনা হয়, কারণ সব ধরনের গানই গাওয়া হয়ে থাকে। যে কোনো ধরনের প্রোগ্রামে গেলে দেখা যায় যে অনেক সময়, বিশেষ করে আমার কলেজের কোনো প্রোগ্রামে গেলে এই ধরনের গানের খুব রিকোয়েস্ট থাকে, তাদের গান শোনা হয়, সব ধরনের গান শোনা হয়। এবং ইচ্ছা তো আছেই, সবারই ইচ্ছা থাকে বিভিন্ন অনুষ্ঠানে তখন সবাই রিকোয়েস্ট করে যে তোমার কণ্ঠে একটু গান শুনবো, এগুলো সবসময় আছে, সবসময় আছে, সবসময়। আচ্ছা, তো এখন বর্তমান সময়ে কোনো শিল্পীর গান কি তোমার কণ্ঠে একটু শুনতে পারি? আমার খুব পছন্দের একটি গান ফাগুন হাওয়ায় সিনেমার গান। গানটির কথা এবং সুরের আয়োজনে আছেন পিন্টু ঘোষ, এবং গানটি গেয়েছেন সুকন্যা মজুমদার ঘোষ এবং পিন্টু ঘোষ। একটু চেষ্টা করছি। হ্যাঁ, শুনবো। চলতি সময় থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখি হায়, তোমারে হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়, কি মায়ার কোন সে নেশায় বারে বারে মন ছুঁতে চায়, চেনা মুখ ঘুর পাক খায় চোখের পাতায়, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই, আমি বারবার বহুবার তোমাকে চাই, আমি বারবার হাজারবার তোমাকে চাই। ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার কণ্ঠে এই গানটি শুনে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইচ্ছে তো করছে না যেতে, মনে হচ্ছে তোমার আরো কিছু গান শুনি, তবে বিদায় নিতে হবে। তুমি তোমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? প্রথমেই হচ্ছে ধন্যবাদ জানাতে চাই আজকে এটিএন বাংলাকে এবং আপনাকে, এবং এই অনুষ্ঠান সফল করার পিছনে যে কারিগর, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং পরিশেষে বলতে চাই, যেহেতু আমি ডাক্তারি পড়াশোনা করছি, পাশাপাশি গানটা করছি, তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি একটা ভালো ডাক্তার হতে পারি এবং তার পাশাপাশি আপনাদেরকেও সুন্দর সুন্দর গান শোনাতে পারি।
তোমাকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল তোমার প্রতি অনেক, যে ভবিষ্যতে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। এটিএন বাংলার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ তোমাকে যে এই আমাদের শোতে আজকে তুমি তোমার মূল্যবান সময় দিয়েছো। ধন্যবাদ। এখন আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো, তবে যাব তোমার আরেকটি গান শুনতে শুনতে। তুমি এই ফাঁকে মনে করে ফেলো যে তুমি কোন গানটি করবে, আমি বিদায় নিয়ে আসি। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন প্রিয়ন্তী অধিকারী। তার কণ্ঠে কিছু গান শুনলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। সময় শেষ হয়ে গিয়েছে, তবে কথা দিচ্ছি আগামী পর্বে একজন গুণী শিল্পীকে নিয়ে আপনাদের সামনে আমি নিত হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। প্রিয়ন্তী, এখন কোন গানটা দিয়ে আমরা আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠান শেষ করব? এবার আমার খুব একটি পছন্দের গান, বিদুষী হৈমন্তী শুক্লা ম্যামের একটি জনপ্রিয় গান এখনো সারেঙ্গিটা বাজছে, এই গানটা একটু গাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সাথে যাব। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা পারে সানি গারে মা